নমস্কার, নমস্কার। শুভ রাত্রি। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের বিশেষ আয়োজন কবিতা বেলা, আজকে চতুর্থ পর্ব। প্রতি মঙ্গলবার শনিবার করে এরপর থেকে হবে, আপাতত সোমবার এবং শুক্রবার করে হচ্ছে। সামনের সপ্তাহ থেকে মঙ্গল এবং শনিবার করে হবে, রাত 8টা থেকে 9:30 ভারতীয় সময় এবং বাংলাদেশ সময় 8:30 থেকে 10টা, এই সময়টুকুর মধ্যে আমরা লাইভ করি। আমাদের সাথে প্রথিতযশা বিদগ্ধ মানুষেরা থাকেন। বাংলা কবিতা কর্নার শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এবং ভারতবর্ষের বাইরে প্রায় 21টি দেশে এখনো পর্যন্ত তার শাখা বিস্তার করবার চেষ্টা চলছে, কাজ চলছে। বাংলাদেশে আমরা আমাদের স্বাধীন শাখা কমিটি তৈরি করতে পেরেছি। আমাদের সাংগঠনিক সম্পাদক ইমরান সাগর ক্যামেরার পিছনে অক্লান্ত পরিশ্রম করছেন, সেজন্যই আমরা এই অনুষ্ঠান আপনাদের সামনে আনতে পারছি। যারা এই অনুষ্ঠান দেখবেন, শুনবেন, তাদের সকলকে প্রণতি জানাই। আমাদের সাথে আজকে আপনারা যারা আছেন তাদের সকলকে ভালোবাসা, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে আছেন আমন্ত্রিত অতিথি, আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক দেবেশ ঠাকুর। আমাদের সাথে আছেন মনিকা ঠাকুর, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন মাহবুবা ফারুক, বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি এবং সাহিত্যিক। আমরা এদেরকে নিয়েই আজকে অনুষ্ঠান চালাবো। আপনারা আমাদের সাথে পুরোটা সময় থাকবেন, আপনাদেরকে পাশে পাবো, এই ভরসায়, এই আকাঙ্ক্ষা রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমার। আসলে এই ঝড়ঝঞ্ঝার মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই তো সবার থেকে বহুলাংশে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সামাজিক মাধ্যমে প্রত্যক্ষ মেলামেশার জায়গাটা থেকে আমরা অনেকের থেকেই দূরে আছি। কিন্তু তবুও এই সোশ্যাল মিডিয়া, এই কিছু কিছু যন্ত্র অনুষঙ্গ আমাদেরকে আপনাদের কাছে নিয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আমরা একজোট হতে পারছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের নিবেদনে। আমি প্রথমেই চলে যাচ্ছি বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী এবং নাট্যকার দেবেশ ঠাকুরের কাছে। দেবেশ দা। আমরা একটা যে সময়ে যাচ্ছি এখন, সেটা বেশ একটা সংকটময় মুহূর্ত। সারা পৃথিবী জুড়ে যে সংকট চলছে একটা অসুখকে কেন্দ্র করে, তাতেই বোধহয় আমরা অনেকটা কাছাকাছিও আসতে পারছি। কিছু যেমন অসুস্থতা মানুষকে বিপন্ন করে তোলে, বিষণ্ণ করে তোলে, আবার কিছু হয়তো মানুষকে অন্যরকম ভাবে বাঁচারও পথ খুলে দেয়। আমি শুরু করছি সরস্বতী বলে একটি, আমি বেশিরভাগ আমার লেখা নিজের কবিতা বলবো। তো সরস্বতীকে নিয়ে একটি কবিতা বলছি, যে যাকে বাংলা বা সংস্কৃততে প্রথম যে কবিতা লেখাটি হয় সেটি হচ্ছে বাল্মীকির লেখা। তো এই বিষয়টাকে সামনে রেখে এটা তুলে ধরছি। আসলে আমরা অনেকে জানি না যে আসলে সরস্বতী মানে হচ্ছে একটা নদীর নাম, কিন্তু এবং সারাস সারাস মানে, আমি কবিতার মধ্যে বলছি আছে কথাগুলো শোনাচ্ছি। ওম অম্বিতা মে নদিতা মে দেবিতা মে সরস্বতী অপ্রশস্তা ইবস্মসি প্রশস্তি মম্বনস্কৃধি। আমার হৃদয় পদ্মে ছন্দময় এসে বসো, হে বীণা বাদিনী, আমাকে অশেষ করো বাণী রূপে অনন্ত হ্লাদিনী। বৈদিক যুগে একটি নদীর নাম ছিল সরস্বতী। সরস মানে বেগ, মানে গতি, মানে বেগবতী। নদীর জলের মতো শতপ্রবাহিনী ধারার নাম জ্ঞান। নদীর দুপারে আর্য ঋষিগণ গাইতেন উপনিষদের স্তোত্র। ওং ঈশাবস্যং বিদং সর্বং ইয়ৎ কিঞ্চ জগত্তাং জগৎ
तेन त्यक्तेन पुंजिता मा घृता कस्यचिद धनम। হে ঈশ্বরী, তুমি সভ্যতার প্রথম আলো, তুমি বাগ দেবী, তুমি বাগীশ্বরী। वाग्देव्यै विद्महे कामराजाय धीमहि तन्न देवी प्रचोदयात्। হে উষাময়ী পদ্মাসনা, অন্ধকার অবসানে তোমার বিনার তারে বাজুক আহির ভৈরব। চারিদিকে এত হত্যা, রক্ত, ক্লেদ, এত হিংসা। মনে পড়ে যায় এক দস্যু নায়কের কথা। পথিকের সর্বস্ব হরণ করতেন সেই রত্নাকর, পৃথিবীর পাপ বহন করতেন তার বৃষস্কন্ধে। একদিন সরজু নদীর তীরে মিলনরত এক ক্রঞ্চ এবং ক্রঞ্চিকে দেখে তাদেরকে যখন স্বরবিদ্ধ করতে যাচ্ছেন একজন ব্যাগ, সেই দস্যু সর্দার সেদিন নিষেধ করে বলেছিলেন, মা নিষাদ প্রতিষ্ঠান তমগমো সরস্বতী সমা यत् क्रंच मिथुनाद एकं दधि आमोहितम। তুমি গাইলে, তুমি বলেছিলে, তা তোমার কণ্ঠে সুর হয়ে, স্বর হয়ে, কবিতা হয়ে বলেছিলেন সরস্বতী। সেই প্রথম শ্লোক, শোক যার সূচনা, শোক থেকেই আসে শ্লোক। এই তমসার তীরে দাঁড়িয়ে আবার আবার একবার গাও তুমি, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমো সরস্বতী সমা। মূর্খ কালিদাস উটকে বলতেন উট্র। নববধূ রাজকন্যা তাড়িয়ে দিলেন মূর্খের দীনতা দেখে। কালিদাসের কলমের মধ্যে এসে বসলো তোমার পদ্মবনের পাপড়ি। মন্দাক্রান্তায় ছন্দ পেল বিরহের বেদন ব্যথা। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারো প্রমত্তঃ সাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভজ্ঞেন ভর্তু। জ্ঞানের অভিমানে দীর্ণ স্ত্রীকে তুমি শোনালে অস্তি কশ্চিৎ বাপ বিশেষ। হে সে তো সরজবাসিনী, তুমি মেঘনাদের অমিত্রাক্ষর, তুমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সাধনা। তোমার করুণায় আলোর সুর পায় রবিশঙ্করের সেতার, বিসমিল্লার সানায় আর বরে গোলামের হরিওম তৎসৎ। বাগেশ্বরী, আমি দাঁড়িয়ে আছি এই অন্ধকারে তমসার তীরে, চারিদিকে মদমত্ত হাতির দাপাদাপি। একবার চোখ মেলে দেখি, আজ কমল মুকুল দল খুলে যাচ্ছে। আবার রত্নাকর বাল্মীকির ভাষায় আরেকবার আরেকবার বলুন, মা নিষাদ প্রতিষ্ঠান তমগমো সরস্বতী সমা। অপূর্ব, অপূর্ব। আমি বাক রহিত হয়ে শুনছিলাম। অপূর্ব। অপূর্ব, সত্যি মানে ভাষাহীন হয়ে পড়েছি একটা অসাধারণ উদ্বোধনা শুনে। এবার আমরা চলে যাব আমাদের কেটে কেটে যাচ্ছে। একটু কেটে যাচ্ছে। আমরা এবার চলে যাব মাহবুবা ফারুক, আমাদের সাথে আছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক। আমরা চলে যাব মাহবুবা ফারুকের কাছে। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, বিশেষ করে কবি অনুপ কুশলকে। আমি লিখি, সামান্য লিখি, কিন্তু এত গুণীজনের সঙ্গে কিভাবে আমি যুক্ত হলাম সেটা আসলে আমার একটা সৌভাগ্য। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছেন, আমি খুবই আনন্দিত যে গুণীজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবো। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য বেশি লিখি, তো সেজন্য বাচ্চাদের জন্য কিছু ছড়া কবিতা হয়তো আজকে শোনাবো, আর এমনিতে কবিতা লিখি, সেই কবিতাও শোনাবো। তো আমি কি প্রথমে এটা ছড়া শোনাবো?
হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিদি, যাক। শোনান, শোনান। আচ্ছা, আমার ছড়ার নাম আমার কি। বড় সাহেবের মেয়ের জামাই, অফিস করেন নিত্য কামাই, মাঝে মাঝে লেট, খোলা তবু গেট, আমার তাতে কি, কেন দেখেছি, কেন মাথা ঘামাই, কাজে দুজক নামাই, স্বজন প্রীতির কিছু কিছু দেখতে নাকি মানা, চোখ থাকলেও সাজা ভালো, চোখ থাকলেও সাজা ভালো, হাবা গোবা কানা। বাহ, এটা ছিল আমার, এটা ছিল বাহ, ছড়া। তারপর আমি একটা কবিতা শোনাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনান। আমার ছোট্ট একটা কবিতা। প্রিয় জন্মগ্রাম, এই নে এখানে পুঁতে রেখে গেলাম আমার নারী, ভুলবি না জানি, তবু তোকে বলে যাই ভুলিস না, নারী ছেঁড়া সন্তানকে কখনো ভোলে না কেউ কোনো দিন, এটা জেনেও এসব বলি তোকে ছেড়ে যাব বলে, বেদনার ভার তোকে কিছু দিয়ে যাই, কষ্ট মনে হলে একবার আমাকে ভাবিস, একবার তুই মন পোড়ানোর সুরে ডাকিস, তোর ডাক শুনলেই বাড়ি ফেরার পথ খুঁজবো। বাহ, বাহ, অসাধারণ, অসাধারণ শব্দচয়ন, এবং আহ, বোধ এবং আবেগের যে নির্মাণ, সুন্দর, সত্যিই প্রশংসনীয়। আপনাকে আমাদের খুবই শুভেচ্ছা। সুন্দর, খুব সুন্দর। অনেক এই ধন্যবাদ দাদা। এই অবসরে একটু একটু কমেন্টস গুলো একটু পড়ে নি। আহ, প্রগতি মুখার্জি ভট্টাচার্য আছেন আমাদের সাথে, তিনি বলছেন অসাধারণ। আরো অনেকেই দেখছেন, স্নিগ্ধা ব্যানার্জি আছেন, খুব প্রিয় একটা কবিতা স্যার, প্রথম যেদিন ক্লাসে এসেছিলাম আমাদেরকে কবিতাটা শিখিয়েছিলেন, অসাধারণ লেখা তেমন পাঠ। সত্যি এই কবিতাটি অপূর্ব, আমি তো আহ মুগ্ধ হয়ে গিয়েছি। মনামি ঘোষ বলছেন অপূর্ব। উম, আরো অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন শুনছেন অনুষ্ঠান। সোহিনী লোধ বলছেন খুব ভালো। আহ যারা আমাদের সাথে আছেন তারা পুরো অনুষ্ঠানটি দেখবেন। শরৎচন্দ্র দাস বলছেন প্রণাম স্যার, খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যিই খুব ভালো লেগেছে। সোমা ঘোষ বলছেন খুব ভালো, আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন। রজত মিত্র বলছেন ভারী সুন্দর আয়োজন, ধন্যবাদ, ভালোবাসা আপনাকে। স্নিগ্ধা ব্যানার্জি বলছেন আমি দেখছি। বেশ, আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন, আপনাদের সকলকে ভালোবাসা। ইমরান সাগর সকলের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছে। অনুষ্ঠান চলতে থাকুক। রিনি ব্যানার্জি খুব খুব ভালো প্রয়াস। আমরা চলে যাব এবার দিদির গানের কাছে, মনিকা দিদির কাছে। আচ্ছা, আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। এই কয়েকদিন আগেই আমরা পেরিয়ে এলাম কবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। তো আমি একটা সেই কবিকে স্মরণ করে একটি গান এখন পরিবেশন করছি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুর পিয়ানো, মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিন জীবনের সুখের পরে দুঃখের
ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক যে শাখায় ফুল ফোটে না, ফল ঝরে না একেবারে, তোমার ওই বদল গায়ে দিক জানায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন ধারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন ধারা, তাহারি স্তরে স্তরে উড়ুক ঝরে সুরে ধারা। নিশিদিন এই জীবনে তৃষার পরে ঘুমের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর। বিমোহিত হলাম। এবার আমরা আরেকটু কমেন্টস গুলো একটু দেখে নিই। আমাদের সাথে আছেন শারমিন মালিক, তিনি বলছেন দিদিমণি থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরো যে বন্ধুরা আছেন তাদের সকলকে শুভেচ্ছা। আছেন শরৎচন্দ্র দাস, তিনি আনন্দ প্রকাশ করেছেন। আরো আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত আছেন, তাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণতি জানাই। এবার আমরা চলে যাব আমাদের প্রিয় মানুষ দেবেশ ঠাকুরের কাছে। সঞ্চিতা মুখার্জি বলছেন দারুণ। নির্ঝর পাল, তিনি ত্রিপুরা থেকে আমাদের সাথে আছেন, ভালোবাসা নেবেন দাদা। এবার আমরা চলে যাব দেবেশ ঠাকুরের কাছে, বিশিষ্ট কবি এবং আবৃত্তি শিল্পী দেবেশ ঠাকুর। সোমনাথ চৌধুরী বলছেন খুব সুন্দর হচ্ছে, ভালোবাসা। আচ্ছা, আমি একটা দিদির কবিতা যখন শুনলাম আমার খুব ভালো লাগছিল। ছড়া, মানে কবিতাটা তো ভালো লেগেছে, ছড়াটা খুব ভীষণ ভালো লাগলো। আসলে বাচ্চাদের জগৎ একটা অন্য রকমের, এবং সেই ছড়া শুধু বাচ্চাদের না, ছড়া আসলে কিন্তু অনেকটা বড়দেরই ব্যাপার। তো আমি ওই মানে খুব অনুপ্রাণিত হলাম ওইটা শুনে। আমি একটা আমার মতো করে একটা কবিতা, ওই ছড়া জাতীয় কবিতা শোনাই, কিন্তু একটু আমি অন্য একটা যন্ত্রের সহযোগিতা নিচ্ছি একটু। এটার নাম হচ্ছে ভয়, মানে একেবারে মেয়েদের জন্য লেখা। এই যত সভ্য হচ্ছি ততই আবার নানা রকমের সংকটও থাকছে। ভয়। মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের স্বপ্ন দেখাও, মেয়েরা স্কুলে যাক, মেয়েরা বিমানে চালাক, মেয়েরাই ভুবনমালা, মেয়েরাই হয় মালালা, সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দুহাতে, দামিনী গুড়িয়া নয়, মেয়েরাই বিশ্ব বিজয়, মেয়েরা বিশ্ব বিজয়, মেয়েরাই বিশ্ব বিজয়। মেয়েদের বাঁচতে শেখাও, মেয়েদের আকাশ দেখাও, কতদিন ভয়ের খাঁচায়, কে নাচে কারা নাচায়, একটু সন্ধে হলে থাক না যাস আঁচলে, একটু সন্ধে হলে যাস না থাক আঁচলে, মেয়ে কি একলা যাবে? বিরাট বড় প্রশ্ন, মেয়ে কি একা যাবে? মেয়ে কি একলা যাবে? পশুরা কামড়ে খাবে, এ ভয়ে আর কতদিন, কে স্বাধীন কে পরাধীন, এ সমাজ লজ্জা বাঁচাও, মেয়েদের ভয় ভেঙে দাও, ভেঙে দাও অচলায়তন, ভেঙে দাও তাম্র শাসন, সনাতন তাম্র শাসন, যত হোক কানা কানি, মেয়ে হোক ঝান্সি রানী, মেয়েরা শক্তি রূপা, এগিয়ে দেখুক দুপা, এগিয়ে দেখুক দুপা, খুলে দ্বার আকাশ দেখাও, মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের ভয় ভেঙে দাও, ভয় ভেঙে দাও, ভয় ভেঙে দাও, ভয় ভেঙে দাও। বাহ,
অসাধারণ অসাধারণ। আসলে খুব ভালো লাগলো। আমরা এই ছড়াটি, এটাকে ঠিক ছড়া বলে আমি সীমাবদ্ধ করতে চাই না। এটা ছড়ার ঊর্ধ্বে জীবনের গান হয়ে উঠেছে। এটা কবিতা তো হয়েইছে। আমার ব্যক্তিগত অভিরুচিতে এটা কবিতা, এবং কবিতা হতে গেলে যে শর্তগুলো হওয়া চাই সেগুলো এর মধ্যে আছেন। এবং দেবেশদা এক অসাধারণ যন্ত্র অনুষঙ্গে বাবা, আনন্দ লহরী বাজিয়ে এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করলেন, যেন মনে হচ্ছিল যে সত্যি আমরা একটা বৈঠকি আড্ডায় বসেছি, একটা বেশ নাটকের রিহার্সাল রুমে। সুন্দর করে আমরা প্রত্যেকে একটু একটু করে পারফর্ম করছি এবং বেশ আনন্দ উপভোগ করছি। যারা দেখছেন তারাও নিশ্চয়ই খুশি হচ্ছেন। স্নিগ্ধা ব্যানার্জি বলছেন দারুণ দারুণ। আরো অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রতাপ প্রামাণিক বলছেন অসাধারণ আবৃত্তি। আহ শরৎচন্দ্র দাস বলছেন এটা তো অনবদ্য লেখা স্যার। ঠিকই। আহ শারমিন মালিক বলছেন স্যার অসাধারণ। অনেকেই দেবেশদার অনুষ্ঠানে অনুপ্রাণিত হচ্ছেন, খুশি হচ্ছেন। স্নিগ্ধা ব্যানার্জি বলছেন এই কবিতা পড়েছি। ঠিকই। সকলকে আমাদের শুভকামনা। পারমিতা চৌধুরী আছেন, খুব ভালো বলছেন, কবিতা কথামাত্রিক বলছেন, খুব সুন্দর লাগছে। তিনি আসলে স্বরূপ গোস্বামী আসানসোল থেকে আমাদের সাথে আছেন। নির্ঝর পাল আছেন ত্রিপুরা থেকে, শ্রাবণের ধারার মতোই গানটা করেছেন। কণিক গীতকণিকা আমাদের শোনালেন দিদি মনিকা। বাহ, মনিকা। সুন্দর বেশ একটা ছন্দ লিখে উনি দিয়েছেন। শারমিন মালিক আবারও আমাদের কমেন্টস করেছেন। যারা যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা প্রণতি জানাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি কবি মাহবুবা ফারুকের কাছে। কবি মাহবুবা ফারুক। আমি প্রথমেই আমার মুগ্ধতা প্রকাশ করি যে দাদা এত সুন্দর করে যন্ত্রের সাথে কণ্ঠের সাথে মিলিয়ে একটা অন্যরকম দোতনা সৃষ্টি করেছেন। তো আমি তো আসলে শুধু পাঠ করি, দাদার মতো এত গুণ আমার নাই। না কিন্তু না না, দাদা খুব ভালো যেহেতু লিখেছেন, খুব ভালো করছেন। মেয়েদের নিয়ে যে বললেন, আমি তাহলে মেয়েদের নিয়ে লেখা আমার একটা ছোট্ট কবিতা শোনাই। দাদার এই কবিতার রেশের সাথে আর কি আমিও রেশ মিলাচ্ছি। আমার এই কবিতার নাম রঙিন বেলুন। ঝলমলে সাজানো আসরে রঙিন বেলুন দেখলে তোমাকে মনে পড়ে। নিজের প্রাণের শেষটুকু দিয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বাঁচিয়ে রাখে একটা বেলুন। কষ্ট পান করে বাতাসে ভাসে, নিজেকে বিলিয়ে দেয় বিন্দু বিন্দু। দুঃখ দিয়ে তোমাকেও পূর্ণ করে রাখি, সংসার সুখের রঙে সাজাই। সুখ যতটা দিই তার চেয়ে বেশি দুঃখে ঢাকি, আধিপত্যের গর্বে। শুষেনি আনন্দ জীবন নিংড়ে, শেষ হাসিটাও প্রদীপের সলতে করে জ্বালাও। ক্লান্ত যখন দিন শেষে নিজের জন্যে রাখো করুণ চোখের জল। বেলুন হয়েও না শুনছো, মানুষ হও মেয়ে, মানুষের মতো বাঁচো। বাহ, খুব সুন্দর, এখানে আমরা চমৎকার। প্রত্যয়ের কথা শুনলাম। আমরা বাংলাদেশ প্রত্যয় এবং জীবনের একটা সামগান আমরা জানতে পারলাম। একটু আগে দেবেশদার কবিতায় ছড়াটির মধ্যে আমরা মেয়েদের ভয় ভাঙিয়ে দেওয়ার সামাজিক প্রত্যয়ের দাবি শুনেছিলাম। একজন কবির কলমে উঠে এসেছিল কতগুলো এমন শব্দ যেগুলো বাংময় হয়েছে তার ছড়ায়, তার লেখনীতে, তার কবিতায়, তার যন্ত্র অনুষঙ্গে, তার কণ্ঠ মাধুর্যে। এবার আমরা চলে যাব আমাদের প্রিয় দিদি মনিকা ঠাকুরের কাছে। সঙ্গীতের মূর্ছনা মনিকা ঠাকুর। আমি যখন ছড়ার মধ্যে দিয়ে চলছে, তখন আমি একটু বাংলাদেশের একটি গান, মানে বাংলাদেশের কথা, গিয়াসউদ্দিন, সুর কল্যাণ সেন বরাট। আমরা সবাই বাঙালি, আমরা সবাই ভোজন রসিক, তো একটু অন্য স্বাদের একটু গানে যাই একটু। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে চিড়ের পাটায় দাও।
বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার শস্যে চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের চেরা মুগের ভাজা ডাল, বাংলা কাতলা মাছের বড়ই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধরে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি সরু চাকলি আহামরি। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা করে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা করে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ না শিখে নাও, বাংলা বলা সমস্ত মুখ না শিখে নাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। সত্যি বাংলা আমাদের বুকের ভিতরে। বাংলাই একমাত্র এমন শব্দ যে শব্দের জন্য রক্ত দিতেও মানুষ পিছপা হয়নি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, সমস্ত পৃথিবীর বুকে একমাত্র নজির ভাষা নিয়ে আন্দোলন, জাতিগত অভ্যুত্থান, সেই সমস্ত কিছুর সাক্ষী থেকেছি আমরা বাঙালিরা। বাঙালি হিসেবে গর্ববোধ করি। আমার প্রথম পরিচয় যদি মানুষ হয়, দ্বিতীয় পরিচয় অবশ্যই আমি বাঙালি, এটা আমার গর্ব। আমরা সকল বাঙালি আনন্দ থাকবো, ভালোবেসে পাশাপাশি থাকবো, অন্য মানুষকে ভালো থাকার পথটা সুগম করে দেব, সুযোগ করে দেব, এই প্রত্যাশা রাখি। আমরা চলে যাব দেবেশ ঠাকুরের কাছে। কবি, আবৃত্তি শিল্পী, নাট্য ব্যক্তিত্ব এবং বিভিন্ন গুণে পারদর্শী, খুব ভালো ছবি আঁকেন, অসাধারণ মঞ্চ অভিনেতা। হ্যাঁ, দাদার অনেক গুণ আছে। তারা আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কম বেশি এটা জানেন, নতুন করে বলবার কিছু নেই। তবুও এই অনুষ্ঠান অনেকেই দেখছেন, অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, বা এই অনুষ্ঠান পরবর্তীতে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তাদের জন্যই বলে রাখা, দেবেশ ঠাকুর মানে একটা এমন চরিত্র, একজন এমন চরিত্র যাকে মোটামুটি ভাবে জীবন্ত কিংবদন্তি বলা যায়। আমরা চলে যাচ্ছি দেবেশ ঠাকুরের কাছে। আচ্ছা, আগেরটা একটা অন্য ধরনের কবিতা বললাম। একটা সংকটের মধ্যে আছি, যে সংকটের মধ্যে থাকতে থাকতে বুঝতে পারছি যে মানে অনেক কিছুই স্বাভাবিক নয়। কোথায় যেন একটা কোথাও সুর কেটে যায়। এই যে আজকে সম্পর্ক, যাদেরকে পেয়েছি কাছে, বন্ধুদেরকে, তো এটা মানে মানে বাঁধনটা কোথাও নেই আমাদের। ওপার এপার সব বাঁধনগুলো যেন মিলেমিশে এক হয়ে গেছে।
সবাই যেন মানে কোথাও পদ্মা গঙ্গা সব মিলেমিশে যেন এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আবার কোথাও কোথাও আম, এই যে রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে তার কেটে যায়। আমি এরকম একটা কবিতার কথা বলছি, বোঝাপড়া বলে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে। আহ, মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লৌ সহজে। আমার এই কবিতাটার নাম হচ্ছে বোঝাপড়া আজ। একটু তীব্র ঝাঁজ আছে হয়তো। যে রাষ্ট্র ক্ষুধার্ত শ্রমিকের মুখে জল না দিয়ে ছড়িয়ে দেয় কীটনাশক, তার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার। পায়ে হেঁটে ক্লান্ত শুকনো রুটি সার শ্রমিকের উপর যখন খাদ্যবাহী রেল চালিয়ে দেওয়া হয়, তার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার। অসহায় মানুষের খিদের রেশন যারা ছিনিয়ে নিয়ে কালো বাজারি করে, ফাটকাবাজি করে, তাদের সঙ্গে পাওনা গন্ডা বুঝে নেবার সময় এসেছে আজ। 7 দিন 7 রাত জেগে থাকার পর যে ক্লান্ত নার্স বাড়িতে ফিরতে যায় এবং তার পথ আটকে দাঁড়ায়, মানুষেরা তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। রেল স্টেশনে নেমে আসা শ্রমিকদের ঠিকানাহীন অনিশ্চিতের উদ্দেশ্যে যারা দিশাহীন ছুটি নিয়ে বেড়ায়, তাদের সঙ্গে বোঝাপড়া হওয়া দরকার। যে ক্ষমতা পিতাকে জানতে দেয় না তার সন্তানের মৃতদেহ কোথায়, কিংবা যে সন্তান যে লুকাচুপি পুত্রকে জানতে দেয় না তার পিতার দেহাবশেষ কোথায়, কোন ভাগাড়ে পড়ে আছে, দুদিন ধরে পচা গলা মৃতদেহের সঙ্গে নিরন্ন বিপন্ন মানুষ যখন এক লরিতে যাতায়াত করে, তাদের সঙ্গে একটা বুঝে নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। গাব্বু টানা অনেক হলো, এবার আঁকো গেরস্থালি। ভোটার নয় আর মানুষকে আজ সম্পূর্ণ মানুষ ভাবো, ভোটার নয় আর মানুষকে সম্পূর্ণ মানুষ ভাবো। মিথ্যে স্তোকের ফানুষগুলো ফাটছে এখন গঞ্জে। এবার রাষ্ট্র তোমার সঙ্গে বোঝাপড়া করতে হবে। যে রাজধর্মে জনপ্রতিনিধি ক্যামেরার সামনে প্রকাশ্যে তারা তারা নোটের বান্ডিল ফুটিয়ে নেয়, হজম করে, যে রাজশক্তি তোমার আমার গাঁটের টাকা থেকে ভোট যন্ত্রীকে কোটি কোটি টাকা দেয়, একদল তরতাজা চিকিৎসক যখন দিন রাত যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে সৈনিকের মতো, আর কিছু উচ্ছিষ্ট ভোগী যখন উপদেশের পর উপদেশ বর্ষণ করে চলে, তার সঙ্গে বোঝাপড়া করা দরকার। এক মুঠো অন্ন প্রত্যাশীকে রাস্তায় ফেলে যারা মারে, কপাল ফেটে অন্নপূর্ণার কপাল থেকে রক্ত নেমে আসে ঠোঁটে, তৃষ্ণার্ত ঠোঁটে, জাত ধর্মের বেড়ায় বন্দি রাখে যারা মনুষ্যত্বকে, তাদের সঙ্গে এবার বোঝাপড়া। জাতীয় সড়কে যখন কুকুরের মাংস খায় মানুষ, হাজার হাজার মাইল পরিযায়ী শ্রমিকদের নদী নালা পার হয়ে বাধ্য হয়ে যে ব্যবস্থা একেবারে অন্ধকারের দিকে ঠেলে দেয়, কোটি কোটি মানুষ ছিন্নমূল হয়, কর্মহীন হয়, ভিক্ষুক হয়, যে রাজধর্মতা করে তার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার। আসলে রাজধর্ম যখন ভোট ধর্ম হয়ে যায়, ভোটারকে তখন কিন্তু মানুষ হতে হবে। আসলে মনুষ্যত্বই বোঝাপড়ার শেষ কথা। নামতেই হবে, হয় আজ নয় কাল। অপূর্ব অপূর্ব অপূর্ব। আসলে সত্যিই আমরা একটা কঠিন হয়ে মুহূর্তকে শুনছিলাম। ফেলে এসেছি। পরিযায়ী শ্রমিক এই শব্দটা বুকে যেন শেলের মতো বিঁধছে। আসলে পরিযায়ী পাখি এই কথাটা আমরা ছোট থেকে শুনেছি, বহু মানুষ জানেন, শোনেন, বোঝেন, কিন্তু শ্রমিক কে যে পরিযায়ী হতে পারে এটা আমরা ভাবতে পারিনি। এ যে কে একদম দিল, একদম কিভাবে নাম এসে হাজির হলো জানি না। কত মানুষ, কি বিপন্নতা, কি অসহায়তা। ছোট্ট একটা বাচ্চা সুটকেস জড়িয়ে রয়েছে, মা টানতে টানতে নিয়ে যাচ্ছে, মায়ের মৃতদেহ মরে পড়ে রয়েছে, সন্তান তার বুকের উপর খেলা করছে। হাজার হাজার মানুষ, মাইল 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 রাস্তা, পায়ে হাঁটতে হাঁটতে পায়ের তলায় ফোসকা। ভাবতে পারছি না কি ভয়ঙ্কর দিন আমরা পেরিয়েছি। আমরা সুখে আছি, আমরা ভালো আছি, আমরা দুবেলা দুমুঠো খেয়ে বেশ বেশ ভালো আছি, অনেক কথা বলছি, কিন্তু যে মানুষদের উপর দিয়ে এই ঝড় ঝঞ্ঝা গিয়েছে তাদের সকলকে আমরা আমাদের শুভকামনা জানাই, তারা সকলে সুস্থ জীবনে ফিরে আসুক।
অসাধারণ কবিতা লিখেছেন দেবেশ ঠাকুর। সত্যি রাষ্ট্রের কাছে আমাদের কিছু প্রশ্ন থেকে যায়। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার নয়, 5 বার নয়, কয়েকশো বার ভাবা উচিত, যেখানে মানুষের জীবন জীবিকা সমস্ত মুহূর্তগুলো একটা বিশেষ সিদ্ধান্তে বিশেষ মুহূর্তে একটা একদম একদম। ক্রান্তিকাল ডেকে আনতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিবেদনে কবি মাহবুবা ফারুকের কাছে, সাহিত্যিক মাহবুবা ফারুকের কাছে। আমি এতক্ষণ মগ্ন হয়ে শুনছিলাম দাদার কবিতা, তো আমি ভেবেছিলাম যে অন্য একটা কবিতা পড়বো একটু অন্য স্বাদের, কিন্তু মনটা একটু অন্যরকম হয়ে গেছে দাদার কবিতা শুনে। তো আমি ওই রকমই একটু চেষ্টা করছি যে দাদার সাথে একটু মানে মনটা মিলিয়ে একটা কিছু কবিতা পড়া যায় কিনা। তো এটা আমার এই করোনা কালে লেখা, কিন্তু আমি এটা কোথাও এখনো কোনো পত্রিকা বা কোথাও ছাপতে দিইনি, আমি আজকে আপনাদের শোনাচ্ছি। বাহ। আমার এই কবিতার নাম করোনা যোদ্ধাদের জন্য। তাকে খুব বেশি কিছু দিতে হবে এমন কোনো দাবি করছি না, তাকে খুব বেশি কিছু দিতে হবে না, সে নিজেও আশা করে না বেশি কিছু, কিন্তু তার প্রাপ্যটুকু তো দিন। একদিন গ্রাম ছেড়ে শহরে আসার সময় বাবা বলেছিল, অসৎ হবে না কখনো, কর্তব্যে অবহেলা করবে না জেনে শুনে। সেই কথাগুলো অমোঘ বাণী ভেবে শত প্রলোভন দূরে ঠেলে কষ্ট সয়ে নিজের বিশ্বাসে থেকেছে অবিচল। ছেলের আবদারে বলেছে, বাবা সামনের বৈশাখে তোকে নিয়ে যাব মেলায়। স্ত্রীকে বলেছে, এটুকু দিয়ে চালিয়ে নাও মাসের আর কটা দিন। বাবা মাকে বলেছে, এবার ঈদে আসা হবে না। লকডাউন উঠে গেলেও অনেক কাজ, কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে সচেতনতার অভাবে, অসুখ চিনতে না পারায়, আর চিকিৎসা তো নেই যে সেবা নেবে। লাশ পড়ে থাকে, কেউ ছোঁয় না, কিন্তু পুলিশ সে লাশ দাফন করেছে, ডাক্তার সে লাশ ছুঁয়েছে, সাংবাদিক সে রোগীর খবর নিয়েছে, পত্রিকায় ছেপেছে। একে একে লাশের বহরে ওরা অনেকেই যোগ দিয়েছে। আমি তাদের পরিবারের কথা বলছি, যারা এই কাজে এখনো নিয়োজিত থেকে মানুষকে অভয় দিয়ে যাচ্ছে। আমি তাদের কথা বলছি। খুব বেশি কিছু নয়, শুধু প্রাপ্যটুকু, যা তার পাবার কথা ছিল কিন্তু পায়নি, সেটুকু দিন। কোনো অজ্ঞাত কারণে বঞ্চিত হয়েছে তার যে প্রাপ্তি থেকে, হয়তো সে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, হয়তো সে হতাশ হয়েছে, হয়তো সে না পেয়ে অবশেষে নিজেকে খুব অযোগ্য ভাবতে শিখেছে, হয়তো স্ত্রী সন্তান বাবার সামনে কষ্টে লজ্জায় বলতে পারেনি কিছু, তবু বাঁচার অবলম্বনটুকু ধরে রেখেছে সততায়। ছোট হতে হতে এক সময় শুধু পালানোর জন্য স্রষ্টার কাছে হাত তুলেছে। কে জানে বৈষম্যের নালিশ পৌঁছে গেছে কিনা এই কঠিন ভীষণ কঠিন মহামারীর কাছে, মৃত্যুর কাছে। আয়ু কেউ দিতে পারে না, কিন্তু একটু সুনজর তো দেয়া যায়। চারদিকের চাটুকারদের বুহ ভেঙে বের হয়ে আসুন, দেখুন ওরা নিজেদের স্বার্থে খোঁজ নিলেই জানবেন কত কি লুকিয়ে রেখেছে আপনার কাছে। এই সব জীবন সৈনিকদের খুশি করতে খুব বেশি কিছু নেই প্রয়োজন, শুধু শ্রমের মূল্যায়নটুকু হোক। এরাই আপনার হাত, আপনার চোখ, আপনি তাদের দেখুন, ভালো রাখুন। বিনা শ্রমে ওরা চায় না কিছুই, খুব বেশি কিছু দিতে হবে না, শুধু পরিবার নিয়ে সম্মানজনক একটা জীবন চালিয়ে যাবার সহযোগিতা, এইটুকু আপনি করতেই পারেন। আর ওদের জন্যে এইটুকুই আমার দাবি। অপূর্ব অপূর্ব বাহ। অপূর্ব, অনবদ্য। অনবদ্য। সত্যি একজন কবি
তার কলম থেকে এরকম শব্দই তো বেরোনো দরকার, কি যেখানে উপলব্ধি! যেখানে মানুষের প্রতিনিয়ত জীবন বিপন্নতা, যেখানে মানুষের বেঁচে থাকাটা মুহূর্তের নির্বাপন, যেখানে মানুষের বেঁচে থাকাটা অনিশ্চিত একটা অবগাহন, সেই মুহূর্তগুলোতে দাঁড়িয়ে একজন কবিকে অবশ্যই সংবেদী হতে হয়। একজন কবি পারেন তার শব্দগুলোকে সামনে আনতে, মানুষের দরবারে পৌঁছিয়ে দিতে। আমরা চলে যাচ্ছি আমাদের মন্তব্যগুলোতে। আমাদের বন্ধুরা যারা আছেন দেখছেন, আপনাদের কাছে প্রথমেই একটু মার্জনা চেয়ে নিচ্ছি, সবার সব মন্তব্য পড়া হয়ে উঠছে না। আমি সকলকে পরবর্তীতে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, তবুও যাদের মন্তব্য আমি এট এ গ্লান্স দেখতে পাচ্ছি আমি তাদের মন্তব্যগুলো পড়ছি। নির্ঝর পাল বলছেন, আপা দুর্দান্ত লেখনী, সত্যিই মাহবুবা ফারুক লেখা সত্যি ভালো। অনুপম রায়, খুব ভালো মাহবুবা ফারুক দিদি। আরো আছেন শারমিন মালিক, তিনি বলছেন ম্যাডাম খুব সুন্দর। অনেকেই বলছেন খুব ভালো হচ্ছে। সুদীপ্ত গুপ্ত, তিনি বলছেন খুব ভালো। স্নিগ্ধা ব্যানার্জি, তিনি বলছেন দিদি খুব ভালো। আহ সুমন দত্ত, এমন কবিতা শোনার পর কিছুটা দম নিতে হয়, এটা দেবেশ ঠাকুরের কবিতার প্রসঙ্গে লেখা। আহ সঞ্চয়িতা মুখার্জি, অসাধারণ কবিতাটা। রাজু দত্ত, এই যে সময়ের কথা, শ্রদ্ধা, হ্যাঁ ঠিকই, সময়ের কথা বিভিন্ন কবিতার মধ্যে সুন্দরভাবে উঠে এসেছে দেবেশ ঠাকুর এবং মাহবুবা ফারুকের লেখনীর মধ্যে দিয়ে। প্রতাপ প্রামাণিক বলছেন অসাধারণ প্রতিবাদী লেখা, লেখককে অভিনন্দন। দেবেশ ঠাকুরের প্রতি এই মন্তব্য। অনুপম রায় বলছেন খুব সত্যি স্যার, সত্যি ভালো। উদয় বেজ বলছেন অসাধারণ, কি নির্মম প্রাসঙ্গিক দুর্দান্ত লেখনী, সত্যি। শরৎচন্দ্র দাস বলছেন নির্মম বাস্তব, মন খারাপ হয়। আবার আমরা তো সংখ্যা মাত্র, ঠিকই, তবুও আমাদের এই সংখ্যা মাত্র এই অনুজীবীয় সংগ্রামের মুহূর্তে দাঁড়িয়েও আমাদের প্রতি মুহূর্তে দম নিতে নিতে এই বিশ্বাসে, এই প্রত্যয় ভর করতে হবে যে আমরা শুধুমাত্র দাবার বোড়ে নই, আমরা শুধুমাত্র একটা ভোট যন্ত্র নই, আমরা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে উত্তর পৌঁছিয়ে দেবই। আমরা চলে যাচ্ছি সঙ্গীত মনিকা ঠাকুরের কাছে। আমি আবার বাংলাদেশের কবি আব্দুল লতিফের একটি গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আমরা শুনেছি, সেই গানটি প্রচলিত একটি গান আমি আবার পরিবেশন করি একটু বাংলা ভাষা নিয়ে। ও আমারে বাংলা ভাষা, ও আমারে বাংলা ভাষা, এ আমার দুঃখ ভোলানো, বুক জোড়ানো, লক্ষ প্রাণের লক্ষ ভাষা, ও আমারে বাংলা ভাষা, ও আমারে বাংলা ভাষা। এই ভাষাতে স্বপ্ন দেখি, এই ভাষাতে লিখন লিখি রে, এই ভাষাতে স্বপ্ন দেখি, এই ভাষাতে লিখন লিখি রে, এই ভাষাতে নামে ডাকি, এই ভাষাতে নামে ডাকি, জানাই প্রাণে ভালোবাসা, ও আমারে বাংলা ভাষা। এই ভাষাতে দোয়েল কোয়েল সবুজ বনের পাখি, হাজার কথার কাকলিতে উঠে ডাকে, এই ভাষাতে দোয়েল কোয়েল
সবুজ বনের পাখি হাজার কথার কাকলিতে নিত্য ওঠে ডাকে এই ভাষাতে মায়ের মুখে রূপ কথা গায় শুনি সুখের এই ভাষাতে মায়ের মুখে রূপ কথা গায় শুনি সুখের আহা এই ভাষাতে শিল্পী কবি এই ভাষাতে শিল্পী কবি সবার কথা সবার ভাষা ও আমারে বাংলা ভাষা ও আমারে বাংলা ভাষা এ আমার বুক ভোলানো বুক জোড়ানো লক্ষ প্রাণের লক্ষ আশা ও আমারে বাংলা ভাষা ও আমারে বাংলা ভাষা। চমৎকার চমৎকার, অসাধারণ গান এবং অসাধারণ গায়কী। আপনাকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা। সত্যিই তো এই ভাষার উপর ভরসা করে ভালোবেসে জীবনের প্রতিটা পল মুহূর্ত কাটাই আমরা। তোমাকে উপড়ে নিলে বড় তবে কি থাকে আমার, 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি, বুকে নিয়ে আছো সগৌ। আসলে সত্যি এই ভাষা আমাদের প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জীবনের পল অনুপল প্রতি রোমকূপে এমন ভাবে গেঁথে আছে। সত্যিই আমার মায়ের মতো, তাকে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা। আমাদের সাথে যে বন্ধুরা আছেন তাদের কথা একটু বলে নিই। আপনাদেরকে আবারও বলছি, যাদের কমেন্টস পড়তে পারছি না অনুগ্রহ করে মার্জনা করবেন, যন্ত্রের ব্যাপার সবই তো। খানিকটা পড়তে পারছি, যাদেরকে পড়তে পারছি না অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো। এই ব্যাপারটাকে একটু লঘু করে দেখবেন। আপনারা অনুষ্ঠানের মধ্যে থাকুন, দেখুন, শুনুন এবং আপনাদের মতামত দিন। আমাদের সাথে আছে নিন্দানি দত্ত, খুব ভালো লাগলো। আমাদের সাথে আরো বন্ধুরা আছেন, তাদেরকে আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না। একটু আগের থেকে যদি শারমিন মালিক, অনুপদা, ভীষণ সুন্দর সঞ্চালনা, থ্যাংক ইউ। এই প্রথম কেউ আমাকে ভালো বললো। আমাকে কেউ ভালোই বলছে না, সবাই দেবেশ দাকে ভালো, দেবেশ দাকে ভালো বলছে। না অনুপ দারুণ দারুণ অনুপ, সমস্ত ভালো আগেও বলেছেন আরেকজন ভালো। এই তো রাজু দত্ত বলেছেন সাবলীল সঞ্চালনা, সঞ্চালন অনুপদা সত্যি খুব সুন্দর, ভালো, সত্যি আরো প্রাণোদ্দীপ্ত আরো করে অনেকেই তুলছেন। বলেছেন, আপনি দেখতে পাচ্ছেন না। স্মৃতিশেখর মিত্র তিনি বলছেন আন্তরিক দুঃখিত, একটি সুন্দর অনুষ্ঠান দেখতে পেলাম না। না, আরো খানিকক্ষণ হবে, আরো আধ ঘন্টা হবে, আপনি থাকুন সাথে। হ্যাঁ, প্রথম দিকে দেবেশ ঠাকুর এমন কিছু পরিবেশন করেছেন, বিশেষ করে প্রথম অনুষ্ঠানের পর্বে তার যে নিবেদন ছিল, সেটা আমার মনে হয় আমরা যতদিন লাইভ করব ওই অনুষ্ঠানটি স্মৃতিতে থেকে যাবে। সুমন দত্ত বলছেন আজকে সন্ধ্যার আকাশে যেন সূর্য চাঁদ তারা একসঙ্গে উদিত হয়েছে। হ্যাঁ ঠিকই, অনেক গুণী মানুষ একসাথে এসেছেন, তাদের সকলকে আমাদের প্রণতি ভালোবাসা। যারা আমাদের সাথে আছেন সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরের নিবেদন, কবি মাহবুবা ফারুকের কাছে। না, এবার বোধহয় আমাদের দেবেশ ঠাকুরের কাছে আসার কথা। হ্যাঁ, এবার দেবেশ ঠাকুরের কাছে আসার কথা। হ্যাঁ, এবার চলে যাচ্ছি দেবেশ ঠাকুরের কাছে, আমাদের প্রিয় কবি এবং কণ্ঠশিল্পী দেবেশ ঠাকুর। মনিকা একটু আগে যে আমি একটা অন্য কবিতা বলবো ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, তো মানে সঙ্গে সঙ্গে একটা অন্য গান ধরলো বলে আমার আবার মনটা অন্যদিকে ঘুরে গেল। সেটা হচ্ছে এই আমাদের এদিকে বা ওপার বাংলাতেও এক জাতীয় গান আছে, তাকে বলে গাজির গান। হ্যাঁ, তো আমি দিদি যদি উচ্চারণ ভুল হয় তাহলে দোষ নেবেন না। হ্যাঁ, একটু উচ্চারণ ভুল হতে পারে, তো ভাষাটা সেভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, মাত্র পারিনি হয়তো। সে গাজিওয়ালারা যে গান গায় সেইভাবে একটা বিষয়কে তুলে ধরছে।
এই যে দেখবেন বঙ্গোপসাগরের নদীগুলো, কোথাও মালঞ্চি, রায়মঙ্গল, এই সমস্ত নদীগুলো না আহ, জলে মিশে যাচ্ছে। যেখানে বঙ্গোপসাগরে মিশছে, সে তারপর তার মানে সে তখন বঙ্গোপসাগর হয়ে যাচ্ছে। এই এই গঙ্গার জল, রায়মঙ্গলের জল, মালঞ্চির জল, মাতলার জল, এই সমস্ত যে কোথায় কোনটা যে জল, কোনটা পানি, আর কখন গিয়ে সাগরে মিশছে, যে কোন রূপ নিচ্ছে। তো এইরকম এক মাঝিদের গল্প। দুজন মাঝি, একজন বাংলাদেশের মাঝি, একজন এদেশের এই বাংলার মাঝি। তারা মাছ ধরতে গেছিল, এমন সময় কালবৈশাখী ঝড় উঠেছে, দিয়ে পথ পথ সব ভুল হয়ে গেছে ঝড়ের মধ্যে। এ বলছে তুমি আমার সীমানায় এসেছো, ও বলছে তুমি আমার সীমানায় এসেছো। শেষাপতি বলছে যে যা হয়েছে হয়েছে, হ্যাঁ এটাই আমার জল, এটা দুজনেরই কাছে, এটা আমার জল, এটাই আমার পানি, এটাই আমার বাঁচার জায়গা, এখানেই আমাদের সবকিছু, এর মধ্যেই আমরা যারা বেঁচে থাকি। তো সেই দুই মাঝির ভালোবাসার ব্যাপারটা বলি, গাজির গান। একটু ডুবকি বাজিয়ে গাইবো, এটা গাইবো আর করবো আর কি, একটু স্কিল দাও। গাজির মুশকিল আসান, গাজির মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজির মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজির মুশকিল। আর গাজী গাজী কাইন্দা মরি, গাজির দেখা নাই, গাজির মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজির মুশকিল। আর গাজীর নামে বন্দি আমি হকল গুনি জনা, আলেক বর্ষে দেবা দেবে তা গইয়ে বন্দনা, গাজী আমার হুনা গাজী তুলনা তার নাই, গাজীর মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজীর মুশকিল। মাইস মারতে গেছে গাজী চৌমুহানির দ্বার, ঈর্ষা কাতল মৃগেল মারছে মারছে বুয়াল আড়। মাইস মারতে গেছে গাজী চৌমুহানির দ্বার, ঈর্ষা কাতল বুয়াল মারছে মারছে বুয়াল আড়। রায়মঙ্গল মালঞ্চিতে উথাল পাথাল পানি, মিয়ার নৌকা দিশা না পাই জ্বরের হানাহানি, আন্দার কইরা আসছে দেয়া মিয়ার লাগে ডর। এই জাহান্নামের আন্দার পারে কেমনে যাবে ঘর, নাও ছুটছে ইদার উদার যেন বুরাকের জিন, নাও ছুটছে ইদার উদার যেন বুরাকের জিন। আইস কি তবে আইলো মিয়ার কিয়ামতের দিন, আইস কি তবে আইলো মিয়ার কিয়ামতের দিন। আর গাজী গাজী কইরা মিয়া পুকার সারে ভাই, গাজীর মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজীর মুশকিল, গাজীর মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজীর মুশকিল। থামলো পানি আকাশ জুইরা, তারাই পাতে ফান্দ, গোচারণের মাঠে যেমন মন মদিনার চাঁদ, গোপিনীদের মাঝে যেমন কালা চাঁদের বাঁশি, মিটি মিটি তারার মাঝে ফেরেশতাদের হাসি। এমন রাইতে মিয়া আমার ভুলছে পথের দিশা, ওপার পানি ছাইরা নাওয়ে এপার জলের মিশা। রায়মঙ্গল কই গেছে ভাই পিয়াল মালঞ্চি, ঝড়ের মাঝে পথ বইলা মুই তার লগে আইছি। জলের মাঝি কইল এরে গুসা বা মাতলা, পানির বুড়হা মাঝির এমন দিশা কি পাতলা। আর ভুল হইছে জল পানিতে গিয়ে পারো পার ভাই, গাজীর মুশকিল, গাজীর মুশকিল আসান করো গাজী দরবাল, গাজীর মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজীর মুশকিল। ব্যাস করছি ভুল করছি কাহার লগে কিতা, 30 খানা সুরা পইরা তাহার নানি সীতা। এপার উপার হই দেখা যায় মধ্যিখানি চর, কোন জোনাটি বইহা আসুন শিব সওদাগর। ব্যাস করছি ভুল করছি দুই পারে মোর গর, কান পাতলি হুনা জীব বাটি আলির স্বর। রায়মঙ্গল মাতলা আমার আমার পানি জল, এই পানি মোর আব জমজম দিলেরই সম্বল, এই পানি মোর আব জমজম দিলেরই সম্বল। দুই পারে দুই মাটি ভিজায় এক দরিয়ার পানি, মনের মাইনসের লগে যেমন গোপন জানা জানি। এই মিঠা দরদ লইয়া দিলে, এই মিঠা দরদ লইয়া দিলে কাটে জীবনটায়, গাজীর মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজীর মুশকিল আসান করো দয়াল গাজী ভাই, গাজীর মুশকিল। বাহ, অনেক সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব। সত্যি বলছি, গাজীর গান, যে গানগুলো কানে লেগে রয়েছে, একদম প্রচলিত যে গানগুলো আছে সেগুলো তো আছেই, বাংলাদেশে অনেক গান পাওয়া যায়, ইউটিউব চ্যানেল সার্চ করলে কিছু পাওয়া যায়। আর আমাদের এখানে বেশ বিখ্যাত গাজীর গান বলতে কিন্তু
স্বপন বসুর গাজির গান আমাদের খুব হ্যাঁ কানে লেগে রয়েছে। আর পল্লব কীর্তনিয়ার গাজির গান আছে, অপূর্ব গাজির গান পল্লব কীর্তনিয়া। ঠিক। কিন্তু আজকে দেবেশ ঠাকুরের কবিতার মধ্যে দিয়ে গাজির গান, এটা কিন্তু আমি কোনোদিন ভুলবো না এবং আমার স্মৃতিতে এটা থেকে যাবে। আপনার দিদি সরস্বতী যদি বন্দনা উচ্চারণ ভুল করি অপরাধ নেবেন না। না 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 দাদা, অনেকটাই অনেকটাই কাছাকাছি। আর আসলে খুব এটা তো হতেই পারে, কারণ এটা এক জায়গা থেকে আরেক জায়গার সঙ্গে একটু সামান্য থাকে, তো তারপরেও আপনি অনেকটাই কাছাকাছি আছেন। আচ্ছা, অনেকগুলো সুন্দর হয়েছে। আমরা সামান্য একটু সুন্দর মতো লাগে না, এত একটু কালো লাগে না। মন্তব্য করে নিই। ইরা গৌতম সর্বজনা বলছেন, সকল গুণী শিল্পীকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা। হ্যাঁ, উনি আমার সমস্ত পোস্ট দেখেন, তাকে আমার ভালোবাসা। স্মৃতিশেখর মিত্র বলছেন অপূর্ব। সত্যিই অপূর্ব একটা অনুষ্ঠান চলছে। আমার নিজেরই এখানে বসে থেকে বিমোহিত লাগছে যে দেবেশ ঠাকুর এমন একটা ভাবে আচ্ছন্ন করছেন, সেই রেস থেকে বেরোনো যাচ্ছে না। উদয় বেজ বলছেন সঞ্চালনা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ, খুব ভালোবাসা। এবার কি আহ, শুনলেন? আহ, মনামি ঘোষ বলছেন দুই পাড়ে দুই মাটি, দুটায় এক দরিয়ায় পানি। ঠিকই। আরো দুটো একটা মন্তব্য একটু যদি দেখে নেওয়া যায়। উম সকল গুণী শিল্পীকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছেন ইরা গৌতম। আরো অনেকেই আছেন, সোনালী কুন্ডু আছেন। পুরো মাতিয়ে দিলেন স্যার, ঠিকই মাতিয়েই দিচ্ছেন। মৌমিতা ব্যানার্জি বলছেন খুব সুন্দর নিবেদন অনুপ। হ্যাঁ, আমি তো নিবেদন করছি না, আমি যদি আপনারা বলেন একটা দুটো নিবেদন শেষের দিকে করব। আর দেবেশদা হ্যাঁ হ্যাঁ যেভাবে হ্যাঁ। বলছে আমার এখন বলতে লজ্জা লাগছে, কিরকম একটা চিন্তা না হচ্ছে, না না না, দুশ্চিন্তা। শুনবো শুনবো। আচ্ছা, সবাই বলছেন বেশ ভালো হচ্ছে অনুষ্ঠান। এবার আমরা চলে যাচ্ছি মাহবুবা ফারুকের কাছে, কবি মাহবুবা। আচ্ছা, এই যে দেবেশ দা, আপনি তো আমাকে এখন ভয় পাইয়ে দিলেন। এত সুন্দর পরিবেশনার পরে আমার এসব কে শুনবে? বলেন, না না, কার আপনি ভালো ভীষণ লাগবে? খুব আমি ভালো এখন করছেন, আমি এখন খুব ভালো। সাহস করছি। হ্যাঁ, তবে খুব ভালো হচ্ছে। দাদার মতো এত সুন্দর করে যন্ত্র অনুষঙ্গ এগুলো তো কিছু আমার নাই। আমি তো আর আবৃত্তিও জানি না। আসলে আমি শুধু পাঠ করে যাচ্ছি আমার হ্যাঁ, খুব লেখাগুলো ভালো লাগছে। খুবই সাদামাটা তাই তো, ভাবে। তাই তো, একদম তা একদম। এখন আমি হলো যে দাদার এই গাজীর গীতের পরে আমিও চিন্তা করলাম, তাহলে আমিও কি একটা আঞ্চলিক ভাষায় একটা কবিতা শোনাতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, শোনা। এটাতে আমার বাড়ি হলো নেত্রকোনা। তো আচ্ছা, নেত্রকোনার অনেক আঞ্চলিক ভাষা আছে যেগুলো শুনলে আপনারা হয়তো মানে একদম অর্থটা না বুঝলেও কাছাকাছি হয়তো বুঝে যাবেন যে ঘটনাটা এই। মানে একজন আহ একটা মেয়ে যে খুব মানে বালিকা বয়সে যে কাউকে পছন্দ করেছিল, পরে সে পায়নি, তারপর সে ঘর সংসার করেছে, কোনো সন্তান হয়নি, তারপরও সে মনে মনে জ্বলে পুড়ে তারপরও সে সংসার করে যাচ্ছে। তো তার যে মনের একটা মানে কষ্ট, সেটাই আমি কিছুটা ধরতে চেষ্টা করেছি। তো আমি সেটা যেহেতু গ্রামের একটা মেয়ে, সেজন্য আমি গ্রামের ভাষায় এটা করেছি। কবিতাটার নাম আমিও ভালা নাই। পাখ পাখালির ডাক হইনা যে সব মানুষের অভ্যেস, তার আর বাসি লাগে না, বাজনাও লাগে না ঘুমাইতে আর ঘুম ভাঙতে। তারপরেও কোন সর্বনাশা চান্নি রাইতে জমিদারের পরাবাড়ির পুষ্কুনির ঘাটও বইয়া বাঁশি বাজায়। কার যেন হুনতে কি ঠেকা, কোন মানুষ, কোন আভাগ্যা। অমাবস্যা রাইত হইলে গ্যারামের মাইটটা রাস্তা ধইরা কোন পাগল যায় একলা একলা বিচ্ছেদি গান গাইয়া। মাঝে মধ্যে যাত্রার পাট গায়, আহা ভালাই তো লাগে। চিনে না কাঞ্চনী বেগম, কিন্তু মনে মনে তারা দেহনের ইচ্ছা করে। এই সুরের মালিক রে সে দেখবো একদিন। একটু বিচ্ছেদ মনে হয় তারেও ধরছে, মনের কোন জায়গার জানি টান পড়ছে। একদিন সামনে গিয়া দেখলো তো দেখলো, কথা হইন না আর ছুটতে পারলো না সুরের নেশার বান্ধন থাইকা। কি জানি কি হইছে, বাঁশি না শুনলে আর ভালো লাগে না। কি থাহে বাঁশির মধ্যে, কি থাহে মানুষের কথার মধ্যে, কেমন জানি মন পুরে উসপিস করে, মনের বন পুইরা সারখার হয়। কে রে, বাঁশি তো আমার কেউ না,
কিচ্ছু লাগে না, সব চিন্তা ভাবনা আউলাইয়া যায়, সুর হইন না আর কথা হইন না। কি সব কথা কয় মন থাহে না, খালি চোখের চাউনিটা মন বইয়া থাহে। হেই চোখ বারে বারে ডাহে, বাইর আয়, ও আমার ডুহি পক্কি, আয় উড়াল দিয়া। আচ্ছা, আমার কি পাকনা আছে? কেমনে উড়াল দিতাম? কেরে ডাহো? চিন্তা করতে করতে কাঞ্চনী একটা কোনো উপায় পায় না। বিয়ার ঘর উঠতাছে কত কত, ঘটকের আওয়া যাওয়া, লোকে শুনলে গলার দড়ি দেউন ছাড়া পথ নাই। বাজান জানলে জেতা মাটি দিয়া ফালাইব। কিন্তু এ কষ্ট আর কত সয়, এই লুকোচুরি একটা ছেঁড়া কাটা দরকার, ওইলে আউক নইলে যাওক। মনে মনে চায় ঝাড় জংলা ভাঙ্গা আউক। হাতের লেখা খারাপ, বানান ভুল, তবু লুকাইয়া এক টুকরা ময়লা কাগজে দুরু দুরু বুকে লেখে, ওই আগুন মানুষ আর জ্বালাইও না কইলাম, আমার বিয়া ঠিক হইতাছে। এই রুমালটা তোমারে দিলাম, ইতি কাঞ্চনী বেগম। রুমালে লাল নীল সুতার নকশি, ডালপালায় বয়ে রইছে পক্ষী, লেখা আছে ভুলো না আমায়। তারপরে কত অপেক্ষা করছে, সিডির জবাব নাই। কি হইছে মানুষটার? একদিন বাঁশিটা পাড়াইছে কলা পাতা দিয়া পেঁচাইয়া, পুই গুড়ার কালি দিয়া লেখা সুখে থাকো। কেলা জানতো সিডি পাইয়া মনের দুঃখে রাইতের গভীরে গ্যারাম ছাড়বো? পাগল! আরে কপাল পুরা, একবার চেষ্টা করেই দেখতে। আমার যে সারা জীবনের লাইগা পর কইরা দিলে, আরেকবারই বউ বানাইয়া দিয়া গেলে, তার আগে একবার কইয়া দেখতে। আমি কারে কই? না পাইলাম মন, না পাইলাম সন্তান, এইটারে কোনো সংসার কয়? কত কি এর সংসার করলাম? লোকে কয় আন্ধায় রাইতে এক পাগল নাকি রুমালা তো মাঝে মাঝে ঘাড়ো বইয়া কান্দে। কি জানি কার ভুলে এমন হয়। যা নে দুইজনেই পুরি। আইজো হে পথের পার সুর ভাইসা আয়ে, আইজো চান্নি রায় তৈলে, অমাবস্যায় কোন বাঁশির সুর আমার উতলা করে, আমার চোখ ভিজায়। কই কেউরে তো দেখি না। কই কেলা, কেলা এমন মজা কইরা আমারে পুরে, একবারে মারে না কেলা? আমি তো নীরবে চুলার পারো কয়লা ওই, ছাই ওই, আর মরণের স্বাদ লই, মরণের স্বাদ, মরণের। আহা, অপূর্ব! ওফ, অনবদ্য অনবদ্য। ধন্যবাদ আসলে আমার একটা জিনিস মনে হচ্ছে, উম, ভালো পারফরমেন্স হলে সেটা স্বাভাবিকভাবে অন্যকে না প্রাণিত করে। এবং আহা, আমি আমি একবার বহু দূরে দিনাজপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি। তা সেখানে অনেক মানুষ, তারা আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে কি ভোজপুরি গান হবে? আমি খুব চিন্তায় পড়েছি যে আমি রবীন্দ্রনাথের কবিতা বলবো, আমার কবিতা বলবো, নজরুল ইসলামের কবিতা বলবো, সেখানে আমাকে জিজ্ঞাসা করছে ভোজপুরি গান হবে। আমি খুব চিন্তায়, আমার বারবার কান্না পাচ্ছে, আমার মনে হচ্ছে আমি অনুষ্ঠান না করে চলে আসি। তা আমাকে আমার এক প্রিয় বন্ধু দাদা, আপনারা অনেকে হয়তো চেনেন, কবিতা কানেকশনের পলাশ দাস, তিনিও সেখানে গিয়েছিলেন এবং দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন। 1 ঘন্টা কবিতা কানেকশনের পারফরমেন্স, লোকজন পাগল হয়ে গিয়েছিল। পলাশ দা আমাকে একটা কথা বলেছিল, অনুপ, যখন দেখবে প্রতিবন্ধক পরিস্থিতি, তখন নিজেকে নিজে বুস্ট করবে, এটাকে বলে সেলফ বুস্টিং। তুমি ভাববে একজন লোক আছে তার জন্য তোমাকে কবিতা শোনাতে হবে, তুমি একজন শিল্পী, তোমার কাজ শুনিয়ে যাওয়া, ভালো মন্দ এগুলো সব পরের ব্যাপার। দিদি সত্যি সত্যি প্রথম দিকে যেভাবে বলছিলেন, আহা, এই কবিতাটিতে এসে কিন্তু কবিতার মাত্রা অনেক অনেক উপরে উঠে এসেছে। কবিতার অনেক ধন্যবাদ দাদা, অনেক কবিতার বোধের জায়গা দিয়ে বলছি না। এবার আপনি আমাদের লজ্জায় ফেলে দিলেন, এত ভালো করেছেন। দাদা। অপূর্ব অপূর্ব। প্রেম বিরহ বিচ্ছেদ এত সুন্দর। আহা, ধন্যবাদ দাদা। সত্যি-
ছোট্ট করে একটি কবিতার অংশ। কোনো এক জামরুলে চাপ চাপ শৈবাল, অগভীর বেঁচে থাকা মৃত্যুর কোলাহল, পানে চুন খসলেই গাল পুড়ে ঘা ঘা, বিষাদ জৈবিক টান অন্তরে শ্লাঘা, এক ঝাঁক সাদা বক আকাশের বুকে ওই, মন শুধু মেঘ কালো আর সব রং কই, ফুলকি ফুলকি রং সব রং ব্যবহার, অবশেষ কিছু নেই সব মিলে একাকার, ভেবো না আধারও নেই পাবে না আশ্রয়, কুলে আছে বাধা তরি ভেবো না অসহায়। আমরা আরেকটু সময় যাব, আমাদের তরি বাধা আছে দেবেশ ঠাকুরের কাছে। আমরা শেষের দিকে চলে এসেছি, শেষের আগের অনুষ্ঠান। মনিকা ঠাকুর, এটা শেষের আগের অনুষ্ঠান। দিদি নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দুইরা দিয়া, চলুক মাছ দুইরা দিয়া। নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দুইরা দিয়া, চলুক মাছ দুইরা দিয়া। আরে উথালি পাথালি নাওয়ে নাওয়ের বাদাম নরে, আরে উড়ালি বেড়ালি নাওয়ের নাওয়ের বাদাম নরে। আথালি পাথালি পানি ছলা, আথালি পাথালি পানি ছলা ছলা করে দে। আরে খল খলাইয়া পয়সা ওপরে তুই ঠান্ডা ছাইয়া ওপরে ঠান্ডা ছাইয়া। ওই নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দুইরা দিয়া, চলুক মাছ দুইরা দিয়া। ঢেউয়ের তালে হাওয়ার তালে নাওয়ের কুড়ি কাঁপে, ঢেউয়ের তালে হাওয়ার তালে নাওয়ের কুড়ি কাঁপে। চিরচিরাইয়া নাওয়ে থইয়া রোদ তুফান মাপে মাপে, রোদ তুফান মাপে। আরে চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরে তালে রে, আরে চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরে তালে রে। আরে তুরতুরাইয়া আইলো দেওয়া চিঠি হাতে লইয়া, আইলো চিঠি হাতে লইয়া। ওই নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দুইরা দিয়া, চলুক মাছ দুইরা দিয়া। শালি ধানি শ্যামলা বলি কইলা পক্ষী ডাকে, শালি ধানি শ্যামলা বলি কইলা পক্ষী ডাকে। চিকমিকাইয়া হাসি রে চাঁদ সরষা ক্ষেতের ফাঁকে ফাঁকে, সরষা ক্ষেতের ফাঁকে। চিকমিকাইয়া হাসি রে চাঁদ সরষা ক্ষেতের ফাঁকে ফাঁকে, সরষা ক্ষেতের ফাঁকে। আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী, আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী। মিতালি পাতাইতাম নই মনের মিতা পাইতাম যদি, আরে ঝিলমিলাইয়া খালো পানি নাচে হইয়া থইয়া, নাচে নাচে হইয়া থইয়া। ওই নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দুইরা দিয়া, চলুক মাছ দুইরা দিয়া। মাছ দুইরা দিয়া চলুক মাছ দুইরা দিয়া, মাছ দুইরা দিয়া চলুক মাছ দুইরা দিয়া। বাহ বাহ বাহ, সুন্দর। আসলে আমি মনে মনে চাইছিলাম যে দাদা এত সুন্দর বাজান, দিদি যখন গানটা করছেন দাদা যদি একটু বাজাতেন খুব ভালো হতো। ঠিক তাই ঘটলো, দাদা ঠিক সাথে সাথে ডুগিটা নিলেন এবং এমন সুন্দর সঙ্গত করলেন, গানটা একটা আলাদা মাত্রা পেল। ভালো লাগলো দিদি, সত্যিই গানটা ভালো হয়েছে। এবার আমরা চলে যাব দাদার কাছে, দেবেশ ঠাকুর। তার শেষের আগের নিবেদন, শেষের আগের নিবেদন। আচ্ছা, এরপরে আমরা আর একটা নিবেদন দিয়ে শেষ করব। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা মানে করোনা নিয়ে এত সবকিছু দেখছি, মানে ভাবতে একটা আমাদের ভাবা দরকার যে এটা এখনই হচ্ছে, এত যন্ত্রণা এসব নয়।
এখন মিডিয়ার জন্য অনেক বেশি ছড়িয়ে পড়ছে। অনেক কলেরা হয়েছে, অনেকবার প্লেগ হয়েছে, অনেকবার নানাবিধ মানে অসুখে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে নানা সময়। তো এইরকম একটা প্লেগের ঘটনা ঘটে, মানে সে অভাবনীয়, তাতে মৃত্যু ঘটে, মানে উজাড় হয়ে যায় তখন দেশ। এত বেশি মারা গিয়েছিল মানুষ, এত ভয় পেত প্লেগকে। সেই সময়টাতে মানে ঝাঁপিয়ে পড়েছিলেন একজন, তার নাম নিবেদিতা, মার্গারেট নোবেল। তো তিনি জীবন মরণ পণ করে প্লেগের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এত পরিশ্রম করেছিলেন, এত খেটেছিলেন যে ভাবা যায় না নিবেদিতার অবদান। অনেকে এই ঘটনাটা হয়তো তেমন ভাবে জানেন না যে নিবেদিতা প্লেগের বিরুদ্ধে কিরকম লড়াই করেছিল। এবং তার মৃত্যু ঘটে দার্জিলিং এ। সেটাও আর একটা ওই মহামারীর মতোই, সে কলেরা যখন ছড়িয়ে পড়েছিল। তো এটার নাম হচ্ছে মহামারী। মানে এই সব সময় আসে, মানুষ লড়াই করে, মানুষই জয় লাভ করে। শুরু করছি। নরেন্দ্রনাথের শরীর বেশ খারাপ। ডাকাবুকো অসম সাহসী মানুষটির শরীরে এত অসুখ জমা হয়েছিল, প্রায় প্রতিদিন খবর নিয়ে যান ডাক্তার রাধা গোবিন্দ কর। এত সতীর্থ শিষ্য শিষ্যা চারিদিকে, তবু কেমন একটা নিরুত্তাপ একাকিত্ব। একমাত্র বোসপাড়া লেনে মায়ের চরণের কাছে বসলে আকাশের মতো একটা নির্মেদ শান্তি পাওয়া যায়। দুটো বাড়ি এপারে থাকেন গিরিশ ঘোষ, আর দুটো বাড়ি ওপারে থাকেন নিবেদিতা। জোড়াসাঁকো থেকে সরলা আর সুরেনকে পড়িয়ে ফিরে আসছেন নিবেদিতা। দুটো মুগ ডালের মিষ্টি মুখে তুলে দিয়ে মৃণালিনী বললেন, এইটুকু খেয়ে নাও। পরম তৃপ্তিতে নিবেদিতা বলছেন, এই মিষ্টির চেয়ে তুমি আরো বেশি মিষ্টি মৃণালিনী। তবে তোমার স্বামী ইংরেজি শিখিয়ে তোমার মেয়েদের কি বিলিতি ডল পুতুল বানাতে চায়? আর ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামার মুখে রবিবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। রবিবাবু ফিরছেন শান্তিনিকেতন থেকে আশ্রমের কাজ টাজ মিটিয়ে, কিন্তু মুখটা থমথমে বিপন্ন। নিবেদিতা জানতে চাইলেন, হোয়াট মেক্স ইউ সো পেন্সিভ রবি? সারা বাংলা জুড়ে মড়ক শুরু হয়েছে, রোগ, মৃত্যু। এদিকে অর্ধমৃত মানুষ, ওদিকে শকুন বসে আছে খাবার অপেক্ষায়। বাংলায় বড় অন্ধকার, অন্ধকার নিবেদিতা। কে ঘোচাবে এই তমসা? আর ঠিক তখন শোনা যাচ্ছে লালবাড়ির বারান্দা থেকে কে যেন গান গেয়ে আসছে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়াবে নিবেদিতা বলে উঠলেন, আমি লড়বো, আমি লড়বো, লড়াই করবো। I'll fight against epidemic and pandemonic till my death. মহামারীর বিরুদ্ধে লড়তে হবে। হঠাৎ একটা বজ্রপাতের শব্দ, ভয়ঙ্কর শব্দ। নিবেদিতার প্রিয় চিহ্ন বজ্র। চারিদিক কাঁপিয়ে ঝড় উঠলো, প্রবল ঝড়। মৃণালিনী বললেন, এই ঝড়ের মধ্যে তুমি বাইরে বেরিয়েও না নিবেদিতা, ঝড়ের মুখে পড়বে তুমি। হেসে উঠলেন, ঝড়? ঝড় তো আমার সাথী, বেরোতে গেলে ঝড়ের মধ্যেই তো বেরোতে হয়। বেরিয়ে পড়লেন বাইরে। আবার সেই লাল বাড়ি থেকে ভেসে আসছে সেই গানের, সেই প্রলয়ের জয়ধ্বনি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামা। যেতে যেতে একলা পথে, একলা একলা হাঁটছেন। বাংলায় তখন মৃত্যুর মিছিল। ঝাঁপিয়ে পড়লেন নিবেদিতা, মায়ের চরণ ধরে মাথায় ঠেকিয়ে বললেন, আমাকে সাহস দাও মা। নিবেদিতার চিবুক ছুঁয়ে সারদা দেবী বললেন, তুই আমার মেয়ে, আবার তুইও তো মা, বিপন্নের মা, বিষণ্ণের মা, অসহায়ের মা হয়ে ওঠ। রাত নেই দিন নেই, সেবা আর ভালোবাসা। একটি মূর্ষ শিশুকে কোলে নিয়েছেন নিবেদিতা। তার গর্ভধাত্রী মা ভেবে
শিশুটি যখন চেতন ফিরে আসছে, নিবেদিতাকে আঁকড়ে ধরছে আর বলছে, মা মা আমাকে ছেড়ে যেও না। নিবেদিতা আরো আঁকড়ে ধরছে শিশুটিকে যেন নিজের সন্তানের মতো। আবার শিশুটি চেতন হারায়, আবার ফিরে আসে, বলে, মা মা গো। শিশুটিকে বাঁচানো যায়নি সেদিন, কিন্তু জন্ম না দিয়ে ভগিনী নিবেদিতা কখন যেন মা হয়ে গেলেন। রাধা গোবিন্দ কর নিবেদিতাকে দেখছেন আর ভাবছেন, এ কে, এ কোন আলোর দূতি। অবশেষে মহামারী পরাজিত হলো। ক্লান্ত নিবেদিতার চোখের সামনে সূর্য উঠছে, সেই আলোয় ধুয়ে যাচ্ছে সকল বিষণ্ণতা। কানে বাজছে জোড়াসাঁকো থেকে ভেসে আসা সেই অপূর্ব সুর, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা, জীবন যৌবনে। নিবেদিতা বোসপাড়া লেনে মায়ের বাড়ি থেকে সবাইকে ডাকছেন, ওঠো জাগো, একসঙ্গে যুদ্ধে নামতে হবে। মহামারী শেষ কথা নয়, শেষ কথা জীবন। জেগে ওঠো, নতুন করে জাগো, বাঁচার মন্ত্রে জাগো, নব আনন্দে জাগো, আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর উজ্জ্বল নির্মল জীবন, নব আনন্দে জাগো আজি। অপূর্ব, উফ, অপূর্ব, ভাষাহীন। মুগ্ধতা মুগ্ধতা। আসলে সত্যি এমন একটা মুহূর্ত আমরা ফেলে এসেছিলাম, সেই ভারতবর্ষ, অন্ধকার ভারতবর্ষ, পথে মৃতদেহ, অনৈক্যের চোরাবালি, পরস্পর অযথা সন্দেহ। সেই মুহূর্তগুলো পেরিয়ে এসেছি আমরা, সময় গিয়েছে, কিন্তু অন্ধকার এখনো ঘোচেনি। এই অন্ধকার ঘোচানোর দরকার আছে। অসতম সদ্গময়, তমৌষম জ্যোতির্গময়, মৃত্যুর্মৃতাঙ্গময়, অবিরাবির্ময়েধি। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা আমাদের দরকার। আমরা চেয়েছিলাম আরো একটু অনুষ্ঠান করতে, কিন্তু সময় বড় বাধা। সময়টাকে আমরা কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারি না। এই অনুষ্ঠান আরো খানিকটা চললে ভালো হতো, কিন্তু সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটার কাছে আমাদের থেমে যেতে হয়, বাধ্য আমরা সেখানে। আমরা চলে যাচ্ছি কবি মাহবুবা ফারুকের কাছে, দিদির শেষ নিবেদন। বাহ, কবি সুন্দর। কবি মাহবুবা ফারুক, দিদির শেষ নিবেদন। আচ্ছা, এই যে দাদার কবিতা এবং সঙ্গীত একসঙ্গে শুনেছি। আমরা আসলে সবসময় জয় লাভই করতে চাই, যে ঠিক। আমাদের এই করোনা কালও এভাবে চলে যাবে, আবার মানুষ জয়গান গাইবে। কারণ এখন যেরকম দেখতে পাই যে এমন একটা অসুখ, এই করোনা, শুনলে আপন মানুষ তার কাছে যাচ্ছে না, মানুষ থেকে মানুষ দূরে থাকছে। এটা ভয়ঙ্কর কষ্টের, যে এমনও হয়েছে আপন ভাই মারা গিয়েছে, বোন দেখতে যায়নি, বা মাকে রেখে চলে গেছে সন্তান। এইটা একটা করুণ অবস্থা। এই অবস্থা কাটিয়ে মানুষ আবার ভালোবাসায় সবাই বাঁচুক, সুন্দর হোক পৃথিবী, এটাই আশা করব আমরা। মানুষেরই জয়লাভ হবে, মানুষেরই জয় হোক, সেটাই কামনা। তো সেই জন্যে শেষ কবিতাটা আমি একটা প্রেমের কবিতা পড়ছি। আমার কবিতার নামও প্রেমিক আমার। বেশ। কি অধ্যবসায়ী প্রেমিক আমার, পথের পাশে দাঁড়িয়ে থাকে রোজ, কাশ্মীরি চিনার গাছের মতো ভাবখানা যেমন, জানতে চায় কেমন আছি, কবে ছুটি, আজ কোন বার, কে কে আছে ঘরে। ইস, ঢং, আমি পাত্তাই দিই না, দেখিও না তাকিয়ে। হ্যাংলা, তবুও ফ্যাল ফ্যাল চেয়ে থাকে, ছুটির দিন নিয়ে তার কেন ভাবনা। যত সব, চুপি চুপি বলি, তার চেয়ে 10 নম্বর রোডের সে অনেক উচ্ছল, মায়াময়, ঘোর লাগা কাছের কেউ। আমার জন্যে অপেক্ষা প্রতিদিন উসখুস, আমিও বুক ভরে নেই তার নিঃশ্বাস। সত্যি বলছি,
বাঁচবো বলেই তাকে ভালোবাসি। কিন্তু হঠাৎ আজ ঝমঝম বৃষ্টি পথের পাশে, সুযোগ পেয়ে ডাকে সেই সে, একটু যেন দাঁড়াই কাছে। থই থই পানি রাস্তায়, কি আর করি, কাছে গিয়ে দাঁড়াতেই সে ঝেড়ে ফেলে আবোল তাবোল বৃষ্টি। চেয়ে দেখি উম্মা, সে কি ঝাঁকড়া বাবরি টান টান নজরুল, আগলে রেখেছে আমাকে যেন ভিজে না যাই। সব বৃষ্টি এসে নেমে গেল আমার চোখে, আজ থেকে সেও আমার প্রিয় বৃক্ষ। নং রোগের একাকী গাছটা, বন্ধু আমার, প্রেমিক আমার, ভালো থেকো। বাহ, বাহ, চমৎকার, সাধু সাধু সাধু। কবিতাটা খুব আপনি শিক্ষার্থীর সাথে এমন একটা মোচড় এনেছেন, এমন একটা মোচড় এনেছেন কবিতাটাতে, যেখানে নজরুলকে সামনে এনেছেন, গাছকে সামনে এনেছেন, এবং এমন ভাবে প্রেমকে আপনি উপজীব্যতার পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছেন, সেটা সত্যি একজন কবির কৃতিত্ব। আমরা আপনি অসাধারণ লেখেন দিদি, অসাধারণ অনেক লেখা অনেক আপনার। ধন্যবাদ দাদা, আপনাদের প্রশংসা আমাকে নতুন করে লিখতে উৎসাহ দিবে। খুব আর ভালো লেখেন। আমার হয়তো একটুখানি জড়তাও কাটবে, একটু লজ্জাও কাটবে। আমি তো লজ্জায় অনেক সময় নিজের কবিতাটা নিয়ে খুব ইয়েতে থাকি, মানে না না, খুব সুন্দর। লজ্জায় থাকি। আচ্ছা, আপনারা এমন ভাবে বলছেন যে আমার ভালো আপনাদের লাগছে দাদা। আপনাদের আরো একটা কথা জানিয়ে দিই, যারা এই অনুষ্ঠান দেখছেন তারা সকলেই জানেন বাংলা কবিতা কর্নার পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, এমনকি ভারতবর্ষের বাইরে প্রায় 21টি দেশে তার শাখা বিস্তার করতে সক্ষম হয়েছে। এবং যে মানুষটি আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে আছেন, দেবেশ ঠাকুর, তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ শাখা কমিটির উপদেষ্টা মণ্ডলীর একজন বিশিষ্ট মানুষ। ফলত তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা দিদির গানে চলে যাব। দিদি, একটা শেষ গান। আচ্ছা, তাহলে গান, যেহেতু আপনাদের এটা মূলত কবিতার অনুষ্ঠান, আমি সেখানে একটু অতিরিক্ত ভাবে চলে এসেছি। কবিতা গান দিয়ে শেষ করি। কবিতার গান, গানের কবিতা, কবিতার গান। এবং স্যারও, দেবেশ বাবুকে বলবো আমার সাথে একটু থাকতে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের বান্যের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলা হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলা হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। হয়তো বা হাঁস হব কিশোরী ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে, বাংলার ক্ষেত মাঠ নদী ঝড়ঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে
এ সবুজ কান্ডল ছায় আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘে সতেরাই অন্ধকারে, রাঙা মেঘে সতেরাই অন্ধকারে দেখিবে ধবল মোর আসিতেছে নীলে। আমার এই ভাবে ইহাদের ভিড়ে এই সবুজ করুণ ডানায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাহ, সত্যি এই কবিতা এবং গানের অসাধারণ, যুগলবন্দির অসাধারণ। পর আর কথা বলার অবকাশ থাকে না। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, শুধু দুটো কাজ বাকি আছে। আমাদের বন্ধুরা যারা ছিলেন তাদের কথা একটু বলে দিই। প্রীতিলেখা রায় গান ও কবিতার সুন্দর যুগলবন্দি, মনামি ঘোষ বলছেন অনুপম অনুপম, আরো অনেক বন্ধু আমাদের সাথে রয়েছেন, তারা অনেক মতামত দিয়েছেন। অস্মিতা গাঙ্গুলি তিনি বলছেন অসাধারণ, তিনি আমাদের পশ্চিমবঙ্গ শাখার সদস্য। আহ স্মৃতিশেখর মিত্র তিনি আছেন। জীবনানন্দ দাশের কবিতার সুন্দর সঙ্গীত রূপ, ঠিকই। আরো অনেক মানুষ যারা মতামত দিয়েছেন, সোমা রায় দারুণ দারুণ, প্রতাপ প্রামাণিক মন ভরে গেছে, আহ তাদের সকলকে আমাদের শুভেচ্ছা। শরৎচন্দ্র দাস আছেন এবং আরো অনেক মানুষ যারা আছেন আমাদের সাথে, প্রত্যেককে ভালোবাসা প্রণতি জানাই। আমাদের শেষে একটা র্যাপিড ফায়ার আছে, আমরা এটা দেবেশ ঠাকুর দাদা এবং মাহবুবা ফারুক এই দুজনের মধ্যে একটা র্যাপিড ফায়ার করব, ছোট্ট একটা অংশ র্যাপিড ফায়ার। তার আগে দাদাকে একটা ছোট্ট কথা বলার সময় তো অনেক বেরিয়ে যাচ্ছে। অনেক রিকোয়েস্ট ছিল আপনার কাছে, আপনি অনেক ভালো কবিতা লিখেছেন, কিন্তু একটা কবিতা আপনার ভীষণ জনপ্রিয় হয়েছে ভারতবর্ষ, অনেকে সেই কবিতা কণ্ঠে নিয়েছে, অনেকে রেকর্ড করেছেন সেই কবিতা, যদি আপনি তার কিছুটা অংশ বা পুরোটা একটু শোনান। ভারতবর্ষ অনেকে করেছে, তার থাক ওটা, অনেকবার অনেকে করেছে আর করছে। আচ্ছা বেশ, নতুন নতুন, তাহলে ছোট করে একটা শেষ শেষ নিবেদন। শেষ নিবেদন বাবা। আচ্ছা, আমি একটা মানে আঞ্চলিক কবিতা বলি। দিদি, আপনি নেত্রকোনা বললেন তাই না? আপনার রুট, আমার রুট হচ্ছে বীরভূম জেলা। হ্যাঁ, আমার বাড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব সামান্য, মানে একটুখানি 15-20 মিনিটের পর। তো মানে অনেক বছর আগেকার কথা, শান্তিনিকেতনের কাছাকাছি রবীন্দ্র জয়ন্তী উদযাপন হচ্ছে। তো একজন খুব বৃদ্ধ মানুষ, মানে বলে না প্রদীপের নিচে অনেক অন্ধকার থাকে, তো তিনি রবীন্দ্রনাথ নামটি ভালো করে শোনেননি। তো সে অনেক বছর আগেকার কথা। তো তার উপলব্ধিতে রবীন্দ্রনাথ বীরভূমের আঞ্চলিক ভাষা, ক্লাবের ছোঁড়া গোনা সব মাইকে বললে, হ্যালো সত্তর চলিয়া আসুন, তো ফুটো শান কিটো নি চলাইছি। ছোঁড়া গোনা সব বললে, আজকে আমাদের গুরুদেবের জন্মদিন 25শে বৈশাখ। তো আমিও গুরুদেবকে পেন নাম করে বললাম, গুরুদেব হে প্যাটের বেদনাটা সারিন দাও কেন, প্যাট ভরে খেতে লাগছি, আমার বেটার বউ আমাকে খেতে দেয় না। ছোড়া গোনা সব বললে, ওই ঠিয়ে বসো। তো বসলাম হোটো গেড়ে। আমাদের গাঁয়ে না একবার সামন্ত মশাইয়ের গুরুদেব আই ছিল, খুব মৎস্যভোজন ছিল, বড়ির টক আর বিউলির ডাল, আর এইরকমই লম্বা পাড়া দাড়ি ছিল। তো আমি বললাম, হ্যাঁ হে, সব গান গাইছো টুটি ফাটিন, লাজ করছো মাজা দুলিন, ধূপ ধুনো লকুড়ি লগন্ডা চড়িয়ে দিলে, আর পেশাদটি দেবার সময় দাঁত বাই করছো কেন? ঘন ঘন বলছো গুরুদেব গুরুদেব, ঠাকুর ঠাকুর। তো গুরুদেব যদি ঠাকুর তো পেশাদ কই? নাকি সব পেশাদ তোমরা নিজেরাই খাবে? একটা লম্বা পাড়া বাবু আই ছিল কীর্তন গাইতে। বাবুটো বললে, আমাদের এই মুখ্যদের দেশটার কিচ্ছু হলো না, হবে কি করে? যা সব খাবার নিজেরাই তো খেয়ে নিয়েছ, নিজেরা খাবে ক্ষীর কদম আর মোহন ভোগ, আর আমাদের কিনে দেবে শুকনো সুপুরি। তুমি এদের গুরুদেব হইও না, কাছা পড়িন ভেক দেখিন, যেমন ভিক মাঙ্গে, এরা তোমাকে আপা গাড়া বানাইছে। তুমি আমাদের ঘরে চলো ঠাকুর, গোবর নিকোনো উঠোনে জাম কাঠের পিঁড়ি দেবো বসতে,
শুকনো বাতেসা ভক্তি লয়, পরাণ উজাড় করে দেবো ভালোবাসা। একটি দিনের লেগে, একটি ক্ষণের লেগে একবার আমাদের ঘরে চলো ঠাকুর, একবার, একবার। বাহ, বাহ, সত্যি ও, কি নিবেদন, কি অসাধারণ আকুতি, অসাধারণ। এবং তার সাথে সাথে কি অদ্ভুত শ্লাঘা আপনার লেখার মধ্যে, কি দমক। হ্যাঁ, অদ্ভুত রকম ভাবে আপনি লেখাটাকে লিখেছেন, প্রকাশও করেছেন অদ্ভুত রকম কারুকার্যময় গলার আহ অপূর্ব কণ্ঠশৈলীতে। এবার আমরা র্যাপিড ফায়ারে যাচ্ছি খুব তাড়াতাড়ি। ঝর্ণাদি আপনার কাছে, এই মাহবুবা ফারুক আপনার কাছে, দিদি আপনার কাছে আপনার প্রথম প্রশ্ন, বর্ষা না বসন্ত, এক কথায় উত্তর। মাহবুবা ফারুক। হ্যাঁ হ্যাঁ হ্যালো? দাদা। হ্যাঁ, এক কথায় উত্তর দেবেন আমি যেটা আমি আপনার মাঝখানে, পছন্দ। হ্যাঁ হ্যাঁ, বর্ষা না বসন্ত? একটু কানেকশন মনে হয় একটু সমস্যা হচ্ছে নেটের। আচ্ছা আচ্ছা, ঠিক দাদা আছে, আরেকবার আমরা প্লিজ। আমরা আরেকবার বলছি, আপনি একটু খেয়াল করুন। আমরা র্যাপিড ফায়ারে আছি, আপনাকে দুটো করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, বা একটা প্রশ্ন এক কথায় উত্তর দেবেন খুব তাড়াতাড়ি। প্রথম প্রশ্ন, বর্ষাকাল ভালো লাগে না বসন্তকাল ভালো লাগে? বর্ষা নাকি বসন্ত? হ্যাঁ। বর্ষা। আচ্ছা, জীবিত প্রিয় কবি, জীবিত প্রিয় কবি। নির্মলেন্দু গুণ। একটু তাড়াতাড়ি দিদি। প্রিয় শহর, প্রিয় হ্যাঁ, শহর। নির্মলেন্দু গুণ। হ্যাঁ, তারপর প্রিয় প্রিয় শহর শহর। ঢাকা। প্রিয় কথা সাহিত্যিক। প্রিয় শহর ঢাকা। আর হ্যাঁ, প্রিয় পর্যন্ত কথা শরৎচন্দ্র সাহিত্যিক। চট্টোপাধ্যায়। আচ্ছা, লুচি খেতে ভালো লাগে না পরোটা? লুচি। মাছ, মাছ না মাংস? মাছ। পোলাও না বিরিয়ানি? ওই দুটার কোনোটাই বেশি পছন্দ না, তারপর যদি জোর করে খেতে দেন তাহলে পোলাওটাই খাবো। মান্না দে মান্না দে না হেমন্ত মুখোপাধ্যায়? দুজনেই খুব প্রিয়, তারপরেও মান্নাই বোধহয় একটু বেশি প্রিয়। দিদির একটা ব্যক্তিগত প্রশ্ন, বসে লেখেন না শুয়ে লেখেন? বসে লিখি। বেশ, এবার দেবেশ ঠাকুর, দাদা এই রে। আমাদের প্রিয় মানুষ, দাদার প্রশ্ন, দাদা ইলিশ ভাপা না চিংড়ি মালাইকারি? আমি প্রথমেই বলি, আমি একটা খুব একটা ভোজন রসিক নই, কিন্তু ইলিশটাই ভালো লাগে। বেশ, তার মধ্যে ফেলুদা যদি না মনিকা যদি রান্না করে আরো ভালো লাগে। আচ্ছা, ফেলুদা না ব্যোমকেশ? ব্যোমকেশ। আচ্ছা, প্রিয় অভিনেতা, মঞ্চাভিনেতা? আহ মঞ্চাভিনেতা এবং চলচ্চিত্র অভিনেতা আমার কাছে সবচেয়ে প্রিয় একজনই, সে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রিয় গায়িকা? গায়িকা, হ্যাঁ। এই রে, এটা খুব মুশকিল। ওই লতা সন্ধ্যা পাশে দুজনকে। গায়িকাকে, পাশে গায়িকাকে আচ্ছা। বসিয়ে রেখে এটা বলা কেন মুশকিল। প্রিয় সিনেমা? লজ্জা দিচ্ছে। প্রিয় সিনেমা আমার, বাবা এটা খুব মুশকিল, যে কোনো ভাষাতে হলে হবে তো? হ্যাঁ। সিন্ডলার্স লিস্ট। ক্রিকেট না ফুটবল? ফুটবল। ঘটি না বাঙাল? দুই ভালো লাগে। নিজে ঘটি, কিন্তু বাঙাল আমার ভীষণ, আমি বাঙালিতেই মানুষ হয়েছি বেশি, খুব ভালো লাগে। আচ্ছা, জামা না পাঞ্জাবি? জামা। পাঞ্জাবি। জামা। সিঙ্গারা না চপ? ওরে বাবা রে, তেলে ভাজা খেতে আমার ভালো লাগে না একদম, তবু তার মধ্যে ভালো লাগে সিঙ্গাড়া। শেষ প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? শক্তি। বেশ, সকলকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে অনেক 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 শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের কবিতা বেলা এই লাইভ অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সামনের মঙ্গলবার আবার অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সবাইকে